জুলাই আন্দোলনের পর এই নির্বাচনটা যেহেতু বলেছি অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির, এই নির্বাচনের রেজাল্ট যাই হোক না, আমি শেষবারের মতো হয়তোবা বলবো যে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিকে যেহেতু আমরা আফোল্ড করি, আমরা সেই ডেমোক্রেসিকে প্রাধান্য দিব এবং আমাদের সম্পূর্ণ রেজাল্টের পর আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বা অন্যান্য পারস্পরিক অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন তারা চিন্তা ভাবনা করেই অবশ্যই আজকে রাত্রে না হলেও কালকে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এনি ভাই, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে এনি ভাই, সাকিব ভাই, আমি প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে, ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড়, কিন্তু ভাই 40,000-এর মতো ভোটার। আমি কালকে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল, কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি, প্রায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল, কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই 40,000-এর ভোটটার, তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটুক তো মনে হয় স্বাভাবিকই। মানে মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যদ্দূর দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনই তো মনে আমরা দেখলাম? মানে এনি ভাই যদি একটু মন্তব্য করতেন। জি, দেখুন, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই গত কয়েকদিন যাবত, এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা যাইতে পারি নাই। আমরা যেমন 90 ইলেকশন করেছি, 89 ইলেকশন করেছি, তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন প্রেজেন্স ছিলাম এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, ক্যাম্পেইন করেছেন। এবার সেই সুযোগটা ছিল না, একই হিসাবে ভালো। কিন্তু কথা হলো, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলা আমরা আজকে শুনেছি, গত কয়েকদিন যাবত শুনেছি, প্রশাসন নিয়ে যে কথাগুলা হচ্ছিল যে এটা শিবির নির্ভর, এটা জামাত নির্ভর, গুপ্ত সংগঠনের মধ্য থেকে সাধারণ ছাত্রদেরকে প্রভাবিত করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না। কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে। ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে সবসময় একটা আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি। তেমনি আমরা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নিয়েই আমরা সবসময় কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই দেখতে চেয়েছি এবং সেটাই শুনতে চেয়েছি। এই জন্য আমি বলছি যে আজকে অনেকগুলা ছাত্র সংগঠন, শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয়, প্রায় বাম ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন, অনেকেই বলেছেন যে এই অনিয়ম, এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা প্রত্যাশা অনুযায়ী ছিল, সেটা কিন্তু একদিকে মিডিয়া মহবত তৈরি করা হয়েছে, আর একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি। সুতরাং 40,000 স্টুডেন্টের মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় 80+ যেটা হয়েছে, সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাড়া দিয়েছে, প্রতিনিয়ত আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে, এই অভিযোগ কেন আসবে, স্মুথ নির্বাচন কেন হবে না। আমার মনে অনিয়মের কথা বলছেন পরিষ্কার করে এনি ভাই। আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব, আপনি নির্বাচন কেমন দেখলেন? আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা? আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনি ভাই আছেন, শহীদুদ্দিন চৌধুরী আনি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল, যেমনটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই নির্বাচন হোক সেটা আমরা চাই, এবং বিশেষভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ, আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে, শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে উঠবে এবং পুরো একাডেমিক ক্যালেন্ডারের অংশ হয়ে উঠবে। সেই জায়গাটা তৈরি হোক, সেটা তো সকলেরই প্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশন সেই দিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এরপরেই জাকসু হবে, এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম সহ আরও বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে। তো প্রত্যাশাটা ওই জায়গায় যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিযোগিতা হবে। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল, মানে দখল,
মারামারি কিংবা নানা ধরনের কারচুপি, ত্রাস, ভয়, এই জায়গাগুলো থাকবে না। কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ডাকসুতে যে আমরা খবর পেয়েছি তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ৭৫ থেকে ৮০ কিংবা গড়ে হয়তো ৭৫ ভোট দিয়েছেন, সেটা মোটামুটিভাবে একটা ভালো সংখ্যা। এবং সকাল থেকে যেসব খবর এসেছিল মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে, এইটাই খবর ছিল। বেশ কিছু অভিযোগ অবশ্যই ইতিমধ্যে এসছে যে এগুলোতে মানে বেশ বড় ধরনের অনিয়মের কথা শোনা যাচ্ছে অভিযোগ আকারে। আমাদের মনে হয় যে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার, কেননা কোনো নির্বাচন নিয়ে যদি প্রশ্ন থাকে এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একটা নির্বাচন, তাহলে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না। এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা, সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে। ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা ব্যবস্থার মধ্যে। কেউ জিতবে, কেউ হারবে, জনগণ যাকে কিংবা যারা ভোটার তারা তাদেরকে প্রার্থীকে নির্বাচিত করবেন এবং সেইটাই, এবং ফলাফল সবাই মেনে নিবে। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না। নির্বাচনে নানা ধরনের কারচুপি, প্রভাব, টাকার খেলা, ত্রাসের রাজত্ব, এমনকি এখন যেটা আরও গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি, নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন, সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগেভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন ছিল যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না। সেই জায়গা থেকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন উঠছে যে প্রশাসন ঠিক যথাযথ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা, তখন সেইটা দুঃখজনক। সাধারণভাবে আমরা মনে করি যে প্রশাসন এমনভাবে তদন্ত করবেন যাতে করে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটাকে স্পষ্ট করতে পারবেন এবং সবার মধ্যে আস্থা তৈরি করতে পারবেন। শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হবে। আমি কি দুইটা জিনিস আপনার কাছে একটু ইলাবরেট করতে পারি এই জায়গার মধ্যে? এটা একটু এনি ভাইও যদি পরে দুইটা পয়েন্ট তৈরি করেন। এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই, যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে। এটা ছাত্রের মাধ্যমে হোক, শিক্ষকতার মাধ্যমে হোক, গবেষণার মাধ্যমে হোক, সিলেবাস প্রণয়নে হোক। আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল, এটা তো বলার অপেক্ষাই রাখে না। যদি এখানে মুজিববাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে, সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল, এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে, এইটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রশ্ন চালাবে সেইটা বা হলে সিট করবে, এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে। এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন, সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না। তারা বলতেছে, প্রচার করতেছে, প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে। এটাকে তো আর কারসাজি কি আর বলা যাবে সাকিব ভাই? ওরা যেটা বলতেছে যে না বিএনপিকে ভোট দেওয়া উচিত হবে না, শিবিরকে ভোট দিতে হবে, শিবিরকে ক্ষমতায় আনতে হবে, কারণ শিবির ভালো লোক, শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় না, ওটা দেখা যায় না। তো সত্য কথা, মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই, সাকিব ভাই যদি একটু মন্তব্য করতেন। এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন, গণরুম, সিট দখল, ছাত্রদলের ভিপির বা ছাত্রদলের নেতার হলের মধ্যে সিঁড়ি বেয়ে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া, আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো। এরকম মনে হয় কিনা সাকিব ভাই? না, কয়েকটি ঘটনা আছে। একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে, সরাসরি বলি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল, একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে। তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে। এইটা তো
এই 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 বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে। আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন, আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না। রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয়, এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য, তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায়। ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন, সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে, সেটা একটা বিষয় আছে। প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে, মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে, কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে, বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে, সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে, ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি। এটা একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে, যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি, কিন্তু আরেক দিক থেকে এটার তো একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায়। সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলেও একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো, সেই জায়গাটা তো আছেই। এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে, যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলসগুলো আছে, সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে, তারা সেটার মধ্যে পড়েছে। আবার প্রশাসন নিজেও, মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটনা ঘটেছে, আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি, কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই। আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন, এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা, সেটা মানুষের মনে ছিল, সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন। আরেকটা জিনিস যদি খালি বলেন, এই তিনটা পয়েন্ট আমরা এনিভাইয়ের কাছে কথা বলতে পারবো। এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযুদ্ধের একটা বয়ান সামনে আসতে দেখলাম, এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এইটা আমি ঠিক আসছিলাম তার আগে আমি যে কথাটা প্রথমে, হ্যাঁ, আমি দুটো বিষয়ে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে, বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যে কোনো বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে, অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এটাকে কাজে লাগিয়ে ধরুন, অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে, যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে, তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকশাস, তারার দিক থেকেও ঘটেছে, ইসলামী ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে, যে একটা ছাত্রদল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা, যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে, এই বাস্তবতাটা কিন্তু একটা আছে। এবং এটা যেটা বিএনপি এবং ছাত্রদল কিংবা অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে। দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম, যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা, যে আমরা যেমন ধরুন আপনি একটা দলকে যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয়, তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায়। মানে তার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে ওঠে। বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে, যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তারা মজলুম হয়ে উঠেছে, ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে। সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা ঠিক মনে করিনি, এবং আমরা এখনো ঠিক মনে করি না। আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে, যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ, সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ, একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে, এবং সারা দেশের রাজনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন ঘটবে। আমি শেষ করি এটা বলে, যে এই যে রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা, সেটার বদলে পুরনো জায়গা, যে এটা ওই মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ, এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা, পুরনো আওয়ামী লীগের যে ডিসকোর্স
সেটাই বোধহয় এখনো ক্রিয়াশীল আছে, ফলে Absolutely. সেটাও তাদের অনেক ক্ষেত্রে পক্ষে গিয়েছে। ফলে সব মিলিয়ে একটা হবে। কিন্তু আমি আবার এটাও রিটার্ট করবো, এখন পর্যন্ত আমি যদি আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হলো, ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল। আমি কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা, প্রার্থীরা তারা ভালো মতো জানেন না। তো ফলাফলের কি খবর হচ্ছে, কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন, অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না। এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে, এবং সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল বিষয়ে যে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে, ভোট গণনা হচ্ছে, কে কত ভোট পাচ্ছে, সেই জায়গাটা আচ্ছা, এখন আমি পর্যন্ত অস্পষ্ট। আমার মনে হয় হাইপ উঠে যাচ্ছে, আমার মনে হয় যে সেটা খুব নেতিবাচক।